হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা কেস স্টাডি নিয়ে। আজকে যে কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা ভীষণ হার্ট টাচি একটা কেস স্টাডি, এবং এটা শুনে আপনাদের একটা অন্যরকম অনুভূতি হবে যে এরকমও ঘটতে পারে, এরকমও হতে পারে। কোনো সোল এইরকমভাবে নিজের কথা কাউকে বোঝাতে পারে? কোনো সোলের কি এত এইরকম রিয়াকশন হয়? কিন্তু হয়। আজকের এই কেস স্টাডি শোনার পরে আপনাদের একটু অন্য রকমই অভিজ্ঞতা কিন্তু হবে। এবার চলে আসি সরাসরি কেস স্টাডিতে। কি হয়েছিল? আজ থেকে 6 মাস আগে একটি ছেলে আমার সাথে যোগাযোগ করে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে। গার্লফ্রেন্ড বললে ভুল, সে তখন আমাকে বলেছিল আমার উড বি ওয়াইফ। তার উড বি ওয়াইফ সবসময় ভয় পাচ্ছে এবং তার সামনে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখছে। যে এক্স বয়ফ্রেন্ড আমার সাথে যখন ছেলেটি যোগাযোগ করেছিল তারও 6 মাস আগে তার ডেথ হয়ে গেছে। ছেলেটি আমাকে বলে যে আমার উড বি ওয়াইফের মধ্যে একটা সবসময় ও আমাকে এটা বলে যে সবসময় ওর বয়ফ্রেন্ড ওকে দেখছে। ও যেখানে যাচ্ছে ওর পিছন পিছন নাকি যাচ্ছে, ও যেখানে দাঁড়াচ্ছে তার পাশে দাঁড়িয়ে আছে, এবং রাতে ঘুমের মধ্যে আমাকে বলেছে যে প্রতিদিন নাকি ওর বয়ফ্রেন্ড এসে ওর সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, এবং ওকে গলা চেপে মারতে যায়। এই ঘটনাগুলো ওর সাথে ঘটছে, মেয়েটির সাথে ঘটছে, ছেলেটি আমাকে বলে। আমি তখন ছেলেটিকে বলি যে আপনার গার্লফ্রেন্ডের সাথে বা উড বি ওয়াইফের সাথে কি আমি কথা বলতে পারি, বা ওর মায়ের সাথে? বললো হ্যাঁ নিশ্চয়ই, আমার ওয়াইফ কথা বলবে কিনা আমি জানি না, তবে ওর মায়ের সাথে তো আপনি অবশ্যই কথা বলতে পারেন। ওর মা আমাকে ফোন করে। ওর মায়ের থেকে আমি এবার বলি যে আপনি আমাকে বলুন, কারণ ওর বয়ফ্রেন্ড, ওর হাজব্যান্ড তো, ওর উড বি হাজব্যান্ড একসাথে তো থাকছে না, মেয়ে আপনার কাছে থাকছে, তো আপনি আমাকে বলুন যে ওর সাথে কি কি ঘটছে, ও কি হারকাত করছে, কি কি কাজ, ও সারাদিন ওর অ্যাক্টিভিটি কি কি। বলছে যে সারাদিনে লাস্ট 6 মান্থস থেকে ওই ছেলেটি মারা যাওয়ার পর থেকে একটু 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 করে আজকের দিনে যেন আমি মেয়েকে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, কোনোভাবে কোনো ইমপ্রুভমেন্ট নেই। ও একটা ঘরের মধ্যে না নিজেকে বন্দি করে নিয়েছে, এবং সবসময় যেন ওর সাথে কথা বলছে, সবসময় বলছে না আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ও স্নান করতে যাচ্ছে, সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে আসছে, মানে অদ্ভুত বিহেভিয়ার ওর হয়ে গেছে। ওর মাকে আমি জানাই আপনার মেয়ের সাথে কি কোনোভাবে কথা বলা যাবে? বলছে আমি জানি না ও কথা বলবে কিনা। আমি বললাম একটু চেষ্টা করুন, আমি ওর সাথে কথা বলতে চাই, ওর থেকে আমার অনেক কিছু জানার আছে। মেয়েটি আমাকে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো আমি ওকে বলি যে তোমার সাথে আমি কথা বলবো। তো মেয়েটি আমাকে বলে আমি কি ঠিক হব? সবাই আমাকে বলে আমি নাকি পাগল হয়ে যাচ্ছি, আমি কি ঠিক হব? আমি বলছি নিশ্চয়ই ঠিক হবে, তুমি যদি আমাকে সাহায্য করো নিশ্চয়ই ঠিক হবে, কিন্তু তোমার সবার আগে যেটা করতে হবে, তোমার সাথে কি কি ঘটেছে সব কিছু আমায় বলতে হবে। আমি বলবো, তুমি কি শুনতে চাও আমাকে বলো। মেয়েটিকে আমি ফোন করি, ফোনে কথা হয়। আমি বলি তোমার যা যা কথা আছে। মেয়েটি আমাকে বলে আমি যে কোথা থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না। বলছি তুমি তোমার মতো করে তুমি বলো, বাকি কথা আমি বুঝে নেব। মেয়েটি আমাকে বলে তাহলে আমি 6 মাস আগে থেকে বলবো না, আমি তাহলে 7 বছর আগে থেকে কথা বলি। হ্যাঁ, কারণ আজ থেকে 7 বছর না, 7.5 বছর, কারণ ও যখন মারা যায় তখন আমাদের 7 বছর সম্পর্কে ছিল, আরও 6 মাস পেরিয়ে গেছে, তো 7.5 বছর আগে থেকে আমি বলি। তখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি, ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের 4th সেমিস্টার। আমাদের মধ্যে আগে ভালো বন্ধুত্ব ছিল, 4th সেমিস্টারে ও আমাকে প্রপোজ করে, আমাদের সম্পর্ক তৈরি হয়। 2 বছর বাদে আমরা কলেজ ক্যাম্পাসিংয়েই জব পেয়ে যাই ব্যাঙ্গালোরে। ওই 2 বছরে আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, ঘনিষ্ঠতা হয়, আমাদের 2 পরিবারই জানতো। আমার বয়ফ্রেন্ডের বাবা নেই, মায়ের সাথেও থাকতো, ওর মাও আমাকে মেনে নেয়, আমার ফ্যামিলি থেকেও আপত্তি করে না সম্পর্কতে। তো আমরা দুজনেই ব্যাঙ্গালোরে জব পাই, দুজনেই ব্যাঙ্গালোরে আলাদা কোম্পানিতে আমরা জয়েন করি। তো ব্যাঙ্গালোরে যেহেতু অনেক কস্টিং ওখানে অনেক বেশি, তাই জন্য আমরা ঠিক করি ওখানে একসাথে থাকবো। তো ফ্যামিলি থেকেও আপত্তি করে না, যেহেতু রিলেশনশিপটা খুব স্ট্রং রয়েছে এবং আমরা বিয়ের জন্য ভাবছি। আমরা একসাথে লিভিং করতে শুরু করি। 5 বছর আমাদের লিভিং রিলেশন ছিল। মেয়েটা বলতে বলতে হঠাৎ কেঁদে ওঠে। তুমি কাঁদছো কেন? আমি জানি তোমার বয়ফ্রেন্ড মারা গেছে, এটা খুব প্যাথেটিক, খুবই কষ্টজনক, যাকে তুমি বিয়ের কথা ভেবেছিলে, বিয়ে করতে, কিন্তু তুমি এভাবে এখন না কান্না করে তুমি বলো, তুমি কেঁদো না। বললো দিদি আমার ভুলের জন্য সব হয়েছে, আমি দায়ী, আমি দায়ী। ওর বয়ফ্রেন্ডের নাম নিয়েও বলে যে
ও যে আমার কাছে আসছে না, আমি জানি এর জন্য আমি দায়ী, ও দায়ী নয়, আমি দায়ী। মেয়েটিকে আমি বলি, কেন নিজেকে তুমি দায়ী কেন করছো? তখন বলছে, এর আগে ওর বয়ফ্রেন্ড যেটা আমাকে জানিয়েছিল, ছেলেটির শুধু এইটুকুই বলেছিল ওর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, ওরা বেড়াতে গেছিল, সেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কিভাবে সেটা আমাকে কিছু জানায়নি। তো মেয়েটিকে আমি জিজ্ঞাসা করি যে তারপরে বলো কি হলো। মেয়েটি বলে, আমার বয়ফ্রেন্ড ভীষণ স্টুডিয়াস ছিল, খুব ইন্টেলিজেন্ট ছিল, যেরকম পড়াশোনায় ভালো ছিল, ফোকাস ছিল, জবে জয়েন করেও না ও জবে ততটাই ফোকাসড হয়ে গেল। ওখানে আমাদের সম্পর্ক প্রথম 1-2 বছর খুব ভালো ছিল, কিন্তু তারপরে ও কাজে এত ফোকাসড হয়ে গেল, ও আমাকে একেবারেই সময় দিত না। তো যেটা হয় সম্পর্কতে, আমরা প্রত্যেকেই তো সময় চাই একটা, ও সময় দিত না আমাকে। আমি যদি বলতাম যে তুমি সম্পর্কে আছো, তুমি আমাকে একটু মিনিমাম কোয়ালিটি টাইম দাও না, তো ও বলতো যে তোমাকে তো বিয়ে করব, তোমাকে নিয়ে আমার স্বপ্ন আমি ওয়ার্ল্ড ট্যুর করব। তো সেই ওয়ার্ল্ড ট্যুরটা করার জন্য আমাকে তো একটা গুড ফাইন্যান্স রেডি করতে হবে, একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে হবে। তোমার আমার দুজনেরই স্বপ্ন রয়েছে আমরা বাইরে জব নিয়ে চলে যাব বেটার অপরচুনিটি পেলে, তো তার জন্য তো আমার কেরিয়ারটা ঠিক করে আমার জবের পজিশন ঠিক করতে হবে। বলছে, আমি যখনই ওকে বলেছি ও আমাকে এই উত্তরই দিত, ওর আর কোনো উত্তর ছিল না। এক সময় ওর সাথে সম্পর্কে না আমি বোর হয়ে যাই। ওর নাইট শিফট ডিউটি বেশি নিত, নাইট শিফটের কাজ, ইনসেন্টিভ বেশি পাওয়া যায়, ও যার জন্য অনেক ওভারটাইম করতো, প্রচণ্ড পরিমাণে একটা ওয়ার্কোহলিক পার্সন হয়ে গিয়েছিল। আমি কোনোভাবেই ওকে কন্ট্রোল করতে পারছিলাম না, কিন্তু ততটাই আমি ওর জন্য বোর ফিল করতাম, ওকে মিস করতাম, কিন্তু ও কিছুই না, ও আমাকে বুঝতে চাইতো না। এর মধ্যেই বলছে আমাদের এক কমন ফ্রেন্ড ছিল, যার সাথেই এখন আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক হয়েছে, বা ওই ছেলেটিও আমাকে বিয়ে করতে চায়। ও অ্যাকচুয়ালি আমাদের কলেজের ছিল না, ও অন্য কলেজের ছিল। ও আমাদের আগেই ব্যাঙ্গালোরে জব পেয়ে গেছে এবং ব্যাঙ্গালোরেও জব করছে, এবং আমরা যখন এখানে আসি, আমরা এখানে নতুন রুম নেই বা এখানে শিফট করি, তো আমাদের হেল্প করেছিল। তো এই বন্ধুটির সাথে আমাদের এখানে আসার পরে আরো ভালো বন্ধুত্ব হয়, এবং আমার যে এই টাইমগুলো গেছে যখন আমি ভীষণ একটা ব্ল্যাঙ্ক টাইম, তখন এই ছেলেটি আমাকে খুব সাপোর্ট করতো। তো আমি যখন এরকম বোর ফিল করতাম বা আমার বয়ফ্রেন্ড সময় দিত না, তো অনেক সময় আছে ও আমাদের বাড়িতে চলে আসতো, আমরা একসাথে টাইম পাস করতাম, বা কখনো এমনও হয়েছে আমরা একসাথে মুভি দেখতে গেছি, ফ্রেন্ড হিসেবে যেতাম। কিন্তু একদিন এমন হয়, সেদিন না আমার বয়ফ্রেন্ডের উপর আমার প্রচণ্ড রাগ হয়। আমি না একটা ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, যেটা ও কোনোভাবেই বুঝতে পারছিল না। তো রাতের বেলা আমি ওকে ফোন করি, ও কলটা রিসিভ করে না। 3-4 বার কল করার পরে ও কলটা রিসিভ করেই বলে, তুমি তো জানো আমি কাজের মধ্যে আছি, এখন কেন কল করছো? তো আমি ওকে বলি, আমি তোমাকে খুব মিস করছি। তো বললো, দেখো, ডোন্ট বি চাইল্ড লাইক, তো তুমি ম্যাচিওর মেয়ে একটা, আমি এখন অফিসে রয়েছি, তুমি সেটা জানো, তো এই ধরনের বিহেভিয়ার করো না, ফোনটা রাখো, ঘুমিয়ে পড়ো, রেস্ট নাও, কালকে তোমারও অফিস আছে। বলছো, আমাকে সেদিন এই ব্যবহারটা না আমি নিতে পারি না। আমি সাথে সাথে আমাদের ওই বন্ধুকে ফোন করি, করে আমি ওকে বলি যে আমার এখন একটু কথা বলবো আমি, তুমি কি ফ্রি আছো? তো বন্ধুটি তখন বলে যে কথা বলবে যখন, তাহলে তো 5 মিনিটসের তোমার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স। তো আমি চলে আসি, 5 মিনিট বাইকিং ডিস্টেন্স, তো ও চলে আসে আমার বাড়িতে বাইক নিয়ে। আমরা কথা বলতে বলতে সেদিন আমার এমন হয়েছে না, ওই বলে যে ড্রিঙ্ক করবে, চলো আমরা ড্রিঙ্ক করি। তো আমরা ড্রিঙ্ক করি, ড্রিঙ্ক করার পরে সেদিন আমাদের দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে গিয়েছিল। আমি এতটাই আপসেট ছিলাম, ও আমাকে আমার আপসেটনেস দূর করার জন্য আমাকে সাপোর্ট দিচ্ছিল, মেন্টাল একটা সাপোর্ট দিতে দিতে সেদিন আমাদের কোনোভাবে একটা মুহূর্তে আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। কিন্তু সেই সময় আমি রিয়েলাইজ করিনি যে আমার এটা ভুল হচ্ছে, বা এটা থেকে ভবিষ্যতে বড় রকমের কিছু ঘটতে পারে, খারাপ কিছু ঘটতে পারে। আমাদের মধ্যে কোনো মেন্টাল রিলেশন ছিল এটা বলবো না, কিন্তু আমার ওই স্যাডনেস, ওই টাফ টাইমটাতে, ওই স্যাডনেস থেকে ও বের করার জন্য এই সময়তে আমাদের ফ্রিকোয়েন্টলি ফিজিক্যাল রিলেশন হয়েছে। তখন বুঝিনি যে আমি আজকে যেটা আমরা করছি, ভবিষ্যৎ সেটা কোনো খারাপ কিছু হতে পারে কি, আমি তখন সেটা ভাবিনি। কিন্তু পরবর্তীতে যেটা হলো, আমাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা এতটা এগোলো, আমার ওই বন্ধুটি আমার প্রতি ওর একটা ফিলিংস ক্রিয়েট হলো,
এবং একসময় ও আমাকে বলে আমি তোকে বিয়ে করব। আমি বলি তুই তো জানিসই আমি এঙ্গেজ একজনের সাথে। বললো এঙ্গেজ তো কি, তুই ব্রেকআপ করে দে, তুই তো এমনিতেও ওর সাথে ভালো নেই, ওর সাথে ভালো নেই বলেই তো আমি তোর লাইফে চলে এসেছি, তুই ওকে ব্রেকআপ করে দে। ও আমাকে ব্রেকআপের প্রেশার দিতে থাকে, বাট আমি আমার বয়ফ্রেন্ডকে কোনোভাবেই বলতে পারছিলাম না যে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, বিকজ ও টাইম দিতে পারেনি, এটা ঠিকই, কাজের জন্য দিতে পারেনি, ওর একটা স্ট্রং রিজন ছিল যেটা আমাদের ফিউচারের জন্য, বাট ও পার্সন খারাপ ছিল না, ও পার্সন কিন্তু খুব কেয়ারিং পার্সন, খুব ভালোবাসতো আমাকে। তো আমি অনেকবার চেষ্টা করেছি বলার জন্য, কিন্তু যখনই বলতে গেছি ও অন্য কথায়, মানে কোনোভাবে আমি বলতে পারিনি। আমাদের বাড়িতে বিয়েরও ঠিক হয় এবং তখন আমার ওই ফ্রেন্ডটা খুব প্রেশারাইজ করতে থাকে যে তুই কি করবি, তুই যদি কিছু না করিস তাহলে তো আমাকে কিছু করতে হবে। তখন ওর অ্যাটিটিউড অনেক চেঞ্জ হয়ে যায় এবং আমি বুঝতে পারি যে আমি যেটা করে ফেলেছি সেটা আমি একেবারেই ঠিক করিনি। কিন্তু তখন আমি কি করব, সেই মতো কোনো কি ডিসিশন নেব, কার সাথে ডিসকাস করব, এটা করার মতো আমার কেউ ছিল না। তো আমি চেষ্টা করেছিলাম যে বিয়েটা কোনোভাবে আমি ক্যান্সেল করে দেব, এবং আমাদের এই ছেলেটি জানতো না, আমার বয়ফ্রেন্ড জানতো না যে আমার মাইন্ডে কি হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে বিয়ে ঠিক হবে, আমাদের ছুটিতে আসার কথা ছিল, তার আগে আমাকে বললো দেখো এবার যাব। তো 1 মান্থের আমরা ছুটি নিয়েছিলাম, তো আমরা এবার যাব, আমরা একবারে বিয়ে করে ডেট ফাইনাল করে বাড়িতে বলবো যে ডেট ফাইনাল করে আমরা বিয়ে করে তারপর আসবো। বিয়ের আগে চলো আমরা একটা প্রি ওয়েডিং হানিমুন করি, সবাই তো আফটার ওয়েডিং হানিমুনে যায়, আমরা প্রি ওয়েডিং হানিমুনে যাব বলে আমরা বেড়াতে গিয়েছিলাম নর্থ ইন্ডিয়া। ওখানে গিয়ে আমার বন্ধুর পাহাড়ে বেড়াতে গেছি, ওর প্রচণ্ড ফটোগ্রাফির নেশা ছিল, প্রচণ্ড ফটোগ্রাফি করতো। তো ওখানে ও একদিন ও বেরোয়, আমি সেদিনকে বেরিয়েছিলাম না, আমি হোটেলেই ছিলাম। আমি বললাম আমার শরীরটা ভালো লাগছে না, তুমি যাও, আমি যাব না। তো সাইট সিন দেখতে ওই গেল এবং ক্যামেরার সাথে নিয়ে গিয়েছিল। সেদিন ফটো তুলতে তুলতে পাহাড়ের একদম কর্নারেও চলে গিয়েছিল এবং সেখান থেকেও খেয়াল করেনি, পা স্লিপ করে নিচে পড়ে যায়। নিচে যখন ও পড়ে যায় আমি তখন তো আমি জানতাম না, পরে ওর খোঁজ পাচ্ছি না কোথায় গেল। যখন খোঁজ খবর করলো তখন জানলাম যে এখানে এরকমই একজন ওখানে যারা ছিল, বা ওখানে দেখলাম পুলিশ, যখন ওখানে ঘটনাটা ঘটেছে একটা পুলিশ এসছে এবং ওর তো কিছুই পায়নি, কারণ অনেকটা নিচে চলে গেছিলো এবং ওখান থেকে ওর কোনো বডি পাওয়া যায়নি। কিন্তু যারা ওখানে ছিল তাদের বর্ণনাতে বুঝতে পারলাম যে ওটা আমার বয়ফ্রেন্ড, এবং আমার বয়ফ্রেন্ডকে ফোন করি, ফোন তারপরে সুইচড অফ। পুলিশ ক্র্যাক করে জানে যে হ্যাঁ ওই খাদের নিচেই পড়ে গেছে, কিন্তু সেখান থেকে কোনোভাবেই বডি উদ্ধার করতে পারেনি। আমরা ওর বডি পাইনি বা আমরা ওর সৎকারও করতে পারিনি। মেয়েটি বলে এই যে জিনিসটা হয়েছে আমি ওকে মেরেছি, তুমি বলতে পারো আমার জন্য হয়েছে, বলে ও প্রচণ্ড কাঁদতে থাকে। আমি বলি তোমার জন্য কেন বলছো? বলছে আমার জীবনে যদি আমার ওই ফ্রেন্ডটার সাথে আমার ফিজিক্যাল রিলেশনটা না হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। বলছি তোমার বয়ফ্রেন্ডের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ও তো এমন নয় যে তুমি ওকে ব্রেকআপ করতে চেয়েছো তাই ও আত্মহত্যা করতে গেছে, এটা তো অ্যাক্সিডেন্ট। বললো আমার এটা মনে হয় না, জানো তো, আমার মনে হয় আমার এই বন্ধুটি ওকে মেরে ফেলেছে, ওর ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। কারণ পরবর্তীকালে ওর সাথে আমার সেদিনের সম্পর্কের পর থেকে ওটা 2-3 বছর আমাদের ব্যাঙ্গালোরে আসার 3 বছর বাদে থেকে লাস্ট 2 ইয়ার্স আমার বয়ফ্রেন্ড জানতো না যে 2 ইয়ার্স আমি ওর সাথে প্রচণ্ড ঘনিষ্ঠ মেলামেশা করেছি। এই সময়তে আমি জানতে পেরেছি ওর এবং ওর পরিবারের এরকম অনেক কালা জাদু যারা করে, ব্ল্যাক ম্যাজিক যারা করে, এরকম মানুষদের সাথে যোগাযোগ রয়েছে। এবং ও আমাকে লাস্ট এরকমই একটা থ্রেট দিয়েছিল, দেখ তুই যদি করতে না পারিস আমি করব, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে। আমি ওকে বলেছিলাম তুই কি করবি? বলছে যা করতে হয় করব, আমি তো আমার জীবন নষ্ট করব না, না, আমার এটা মনে হয় যে ও ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি বললাম তাহলে তুমি ওকে বিয়ে করছো কেন? বলছে আমি কি করব আমি জানি না, কারণ ও আমার পরিবারের সামনে এতটা ভালো মানুষ হয়ে রয়েছে, আমাকে এত সাপোর্ট করছে, আমার পরিবার চাইছে আমি ওকে বিয়ে করি। আমার বয়ফ্রেন্ড যখন অ্যাক্সিডেন্ট হয় সেই ট্রিপে আমি ওকে বললাম যে তুমি এতটা কেন বলছো? বলছে এর কারণ আছে, কারণ আমার বয়ফ্রেন্ড আমরা যে আমার বয়ফ্রেন্ডের সাথে এই ট্রিপটাতে গেছি তাতে আমার বন্ধু সেটা মানতে পারছিল না। ও আমাকে জবরদস্তি করেছে যে
তুই ওখানে যা, আমিও যাব, তুই ওখানে ওই মানে ও তো যাবে ফটোগ্রাফি করতে, ও তো সাইট সিন দেখতে যাবে, তুই যাবি না এবং তুই আমাকে জানাবি, আমি ওখানেই পাশের হোটেলে থাকবো, আমি তখন তোর সাথে গিয়ে মিট করব। আমাকে বাধ্য করেছে, আর তুই যদি এটা না করবি তাহলে কিন্তু এবার আমি তোর বয়ফ্রেন্ডকে বলে দেবো। বলছে আমি ওকে সেই কারণেই সেদিন আমি ওর সাথে যাইনি, যদি আমি ওর সাথে যেতাম এই ঘটনাটা ঘটতো না, কারণ আমি জানতাম ওর এরকম নেশা আছে, ও এরকম করে, আমি জানতাম ও এরকম করে, ওর ফটোগ্রাফির এতটা নেশা, ওর হুঁশ থাকে না ও কোথায় যাচ্ছে কি করছে, কিন্তু আমি ওর সাথে থেকে আমি ওকে সবসময় এগুলো গাইড করতাম। আর সেদিন আমি থাকলে তো এটা হতো না। আমি তখন বললাম আচ্ছা সেদিন কি তোমার ওই বন্ধু এসেছিল? বলছে হ্যাঁ বন্ধু এসেছিল। সব থেকে অবাক কাণ্ড কি জানো, আমার বন্ধু এসেছিল এবং সেদিন আমাদের মধ্যেও ফিজিক্যাল হয়েছে। সেদিনও যখন ও যে মুহূর্তে হয়তো ওর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মুহূর্তে আমরা এদিকে হোটেলে ফিজিক্যাল করেছি। কিন্তু সব থেকে অদ্ভুত, আমি জানি না ও কোন সময়তে নিচে পড়ে গেছে, আমি না ওর একটা চিৎকার শুনেছিলাম যেটা আমাকে যেন ও ডাকছে, ও আমার নাম ধরে জোরে চিৎকার করে ডেকেছিল এবং এখনো প্রত্যেকটা দিন এই 6 মাস আমি ওই চিৎকার শুনি। আমি রাতে ঘুমোতে পারি না, আমাকে ডাকে নাম ধরে, রাতে ঘুমের মধ্যে আমার সাথেও ফিজিক্যাল করে যায়, আমি স্নান করতে যাই ও পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। দেখো আমাদের তো অনেক বছরের সম্পর্ক, আমাদের সম্পর্কটা খুব খুব মেলামেশা ছিল, আমরা একসাথে স্নানও করেছি, মেয়েটি আমাকে বললো আমরা একসাথে এমন হয়েছে আমরা স্নানও করেছি। আমি ওটাই দেখি, আমি যখন শাওয়ারের নিচে দাঁড়াই মনে হয় ও পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে, ওর নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ে এবং যখন আসি দেখি আমার পিঠে পুরো আঁচড়ের দাগ। আমি এমন হয়েছে আমি সারা বাড়ি ওকে খুঁজে গেছি, কোথাও নেই, কিন্তু যেদিকেই তাকাচ্ছি যেন ওর আওয়াজ আসছে। ও যে পারফিউমটা মাখতো আমি সেই পারফিউমের গন্ধ পাই, কেউ পায় না সেই স্মেল, আমার ঘরে শুধু আমি পাই। আমি পাগল হয়ে যাচ্ছি, এইভাবে আমি পারবো না। তুমি জানো আমি আমার অফিসের জবটাও রিজাইন করতে বাধ্য হয়েছি, আমার সিচুয়েশন এত খারাপ হয়ে গেছে, আমি বাঁচবো না, ও আমাকে কাছে ডাকছে। মেয়েটাকে বলি তোমাকে কাছে ডাকছে না, এটা তোমার তোমার মনে হচ্ছে, তুমি কোথাও একটা, তুমি ওর সাথে তোমার ওই বন্ধুর সাথে রিলেশনে জড়িয়ে পড়েছিলে, তার জন্য তোমার মধ্যে একটা গিল্টি ফিলিং হচ্ছে, সেই জন্য তোমার মনে হচ্ছে। ঠিক হয়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তো এই জায়গাতে মেয়েটার জন্য আমরা যে রিচুয়াল এখানে করতে হয়েছে, এখানে সবার আগে বলবো মেয়েটির সাথে এই যে জিনিসগুলো হতো, কিছু জিনিস মেয়েটির ভাবনা ছিল যে মেয়েটি ভাবতো সারাক্ষণ ওকে ডাকছে, কিছু ওর ভাবনার সাথে ছিল এবং কিছু কিন্তু ও সত্যিই ফিল করতো এবং তার অনেক প্রুফও দিয়েছিল। ওর গায়ে ভর্তি আঁচড়ের দাগ থাকতো এবং ওর বলেছে দিদি 6 মাস আগে আমাকে যদি তুমি দেখো আর 6 মাস এখন, আমি অনেক আলাদা। তো আমরা বডি রিড করি, ফটো রিড করেছিলাম, বডি রিডিং যে করে একটা নেগেটিভ এনার্জি যখন কারোর মধ্যে এটা পজেসিং এর হয়ে যায় বা নেগেটিভ এনার্জি যখন কাউকে অ্যাটাক করে, তার মধ্যে কিন্তু এই ধরনের এফেক্টগুলো আসে, তার চেহারা খারাপ হয়ে যায়, তার হেলথ খারাপ হয়ে যায়, তার রাতে ঘুম হয় না, রাতে ঘুমের মধ্যে তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয় এবং এটা মনে হয় কেউ তাকে মারতে চাইছে, এই অ্যাক্টিভিটিগুলো হয় যেগুলো মেয়েটির সাথে প্রত্যেকটাই হতো। এবং সাথে আরও কিছু ছিল যেগুলো মেয়েটা সবসময় ভাবতো, হ্যালুসিনেট করতো যে ও স্নান করছে যেন ওকে দেখছে, ওর গায়ের গন্ধ, এইখানে কিন্তু ওর গায়ের যে গন্ধটা এটা ওই পেত। যে কেউ ভাববে যে এটা ওর ভাবনা, না এটা কিন্তু ওর ভাবনা নয়, স্পিরিট কিন্তু তার উপস্থিতি এরকম স্মেলের মাধ্যমেই বোঝায়, স্পর্শের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে, হাওয়াতে স্পর্শের মাধ্যমে বা ঘ্রাণের মাধ্যমে, আওয়াজের মাধ্যমে, এইভাবেই কিন্তু বোঝায়। তো এখানে মেয়েটিকে আমি বলেছিলাম যে তোমার জন্য যে রিচুয়াল করব, ফার্স্ট যে রিচুয়ালটা করতে হবে, ছেলেটির কিন্তু কোনো দাহ হয়নি। আমাদের হিন্দু ধর্ম মতে বা মুসলিম ধর্মে যারা আছে আপনারা জানেনই, আমাদের হিন্দু ধর্মে কি করা হয়, দাহ করা হয়, ফায়ার এলিমেন্টকে কাজে লাগানো হয়। এই যে আমাদের শরীরের 5 এলিমেন্ট নিয়ে আমাদের শরীর, এবং আমরা যে কাজ করি পেন্টাগ্রামে কিন্তু 5 এলিমেন্ট, এবং এই স্পিরিট যে আপার এলিমেন্ট যেটা রয়েছে স্পিরিট এলিমেন্ট, সেই স্পিরিট এলিমেন্ট রিলিজিং কিন্তু আমাদের বিভিন্ন ধর্মে বিভিন্ন উপায়ে, কিন্তু ফায়ার এলিমেন্টে আমরা যারা হিন্দু ধর্মে দাহ করি তারা কিন্তু ফায়ার এলিমেন্টকে কাজে লাগাই রিলিজিং এর জন্য, এবং আর্থ এলিমেন্ট যারা মুসলিম বা খ্রিশ্চান তারা কবর দেন আর্থ এলিমেন্টকে, কিন্তু আর্থ এলিমেন্টে তারা মাধ্যমে তারা রিলিজ করেন। তো এই ক্ষেত্রে ছেলেটির কিন্তু কোনো রিলিজিং হয়েছিল না, বিকজ ওর
শরীরটাই পাওয়া যায়নি, ওকে দাহ করা যায়নি, ওর সেইভাবে যেহেতু অ্যাক্সিডেন্টাল মৃত্যু ছিল, কোনো যে ক্রিয়া হয়, শ্রাদ্ধ ক্রিয়া হয়, সেইভাবে সেটাও সম্পূর্ণ হয়নি, সামান্য যে অ্যাক্সিডেন্টালের জন্য যেটা হয় সেটাই করা হয়েছে। তো এক্ষেত্রে রিলিজিংয়ের একটা কাজ আমাদের করতে হয়েছে, এবং আর একটা মেয়েটাকে একটা প্রোটেকশন আর ওর থেকে রিলিজ করা, এখানে স্পিরিটটাকে রিলিজ করা এবং মেয়েটাকে একটা প্রোটেকশন দেওয়া, এবং মেয়েটার মেন্টাল মাইন্ড যাতে পিস থাকে সেই জন্য আমরা কাজ করেছিলাম। তো এখানে যে কাজটা করা হয়েছিল সেটা পেন্টাগ্রামের ওপর আমাদের সব কাজ হয়, তো পেন্টাগ্রামের ওপরেই কাজ হয়েছে। 5 এলিমেন্টের 5টা কর্নারে 5টা ক্যান্ডেল, এটা আমাদের ভীষণ কমন ধরানো হয়েছে। কিন্তু মেন এখানে যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে মেয়েটিকে বলেছিলাম ছেলেটির ব্যবহার করা কোনো জিনিস তোমার কাছে আছে কিনা। তো মেয়েটি তখন বললো যে আমার কাছে তো নেই, তবে ওর মায়ের কাছে আমি জানতে পারি, ওর মায়ের সাথে আমার কথা হয়, ওর মা খুব ভালো, এবং ওর মা বলতে গেলে আমাকে এখনো বৌমা বলেই ডাকে, ওর মা আমাকে খুব ভালোবাসে, তো ওর মায়ের কাছে হয়তো আছে। তো আমি বললাম খোঁজ নাও, ওর কোনো ব্যবহার করা জামা কাপড় যেটা কাঁচা হয়নি, কোনোভাবে যদি এমন কিছু থাকে, বা ওর ব্যবহার করার যে কোনো কিছু, কোনো অর্নামেন্ট হলেও হবে, গলার চেন বা আংটি এই ধরনের জিনিস হলেও হবে। তো মেয়েটি ওর মায়ের সাথে যোগাযোগ করে, ছেলেটির মায়ের সাথে। তো ওর মা বলে যে হ্যাঁ, ওর মা লাস্ট ওনার ছেলের ইউজ করা কিছু জামা কাপড় ছিল যেগুলো তখনও কেচে উঠতে পারেনি, কারণ একজন মা যখন তার ছেলেকে হারায় তখন তো তার এইসব দিকে মন থাকে না, তো আছে। তো ও আমাকে ছেলেটির একটা শার্ট পাঠিয়েছিল, আর আমি বলে রেখেছিলাম যে ওর মাকে বলবে ওর ইউজ করা যা কিছু আছে সব কিছু, আমি এই রিচুয়ালটা আমরা করব, তারপরে সেগুলোও যেন রিলিজ করে দেয়, জলে দিয়ে দেয়। মেয়েটি তো এখানে যেটা লেগেছিল, ছেলেটির ফটো লেগেছিল, এবং ছেলেটির ইউজ করা একটা জামা আমাকে দিয়েছিল। এখানে ফায়ার এলিমেন্টকে আমরা কাজে লাগিয়েছিলাম সোলটাকে রিমুভ করার জন্য, সোলটাকে পুরো রিলিজ করার জন্য ফায়ার এলিমেন্টকে কাজে লাগিয়েছিলাম। কারণ ও কিন্তু, যেটা আমি বললাম, ফায়ার যে লাস্ট রিলিজিং এর সোলের যে রিলিজ হয় ফায়ারের মাধ্যমে আমাদের ধর্মে, সেটা কিন্তু ও পায়নি। তো এখানে পেন্টাগ্রামের মাঝখানে আমরা একটা বড় কলরন রেখেছি, তাতে ফায়ার আগুন ধরিয়ে বিভিন্ন রকমের স্পিরিট রিলিজিং হার্বস আছে আমাদের, সেই হার্বস দেওয়া হয়েছে, ছেলেটির ফটো দেওয়া হয়েছে, এবং ছেলেটির ব্যবহার করা জামা দেওয়া হয়েছে। এবং স্পিরিটকে সবসময় যখন আমরা রিলিজ করতে চাই তখন কিন্তু স্পিরিটকে আমাদের হ্যাপি করতে হয়, স্পিরিটকে কিছু অফারিং দিতে হয়, তার জন্য আমরা দিয়ে থাকি ব্লাড। মোরগ স্যাক্রিফাইস আমাদের করেছিলাম, মোরগের ব্লাড দিয়েছিলাম। এক্ষেত্রে 3টে মোরগ স্যাক্রিফাইস করতে হয়েছে, 3টে মোরগের ব্লাড ওখানে দিয়েছি, সেই মাংস দিয়েছি, এবং মদ, এই জিনিসটাও কিন্তু লাগে, ওয়াইন। এরপরে আমরা স্পেল করতে থাকি। মেয়েটিকে একটা জিনিস বলেছিলাম যে ওর মাকে বলবে যে এই সময়তে আমরা যে কাজ করছি 12টা থেকে মোটামুটি 4টে পর্যন্ত ওর কাজ হয়েছে, এই 4 ঘন্টা তুমি দেখবে কোনো রকম কিন্তু হিন্টস, তুমি কিছু একটা অ্যাবনর্মাল কিন্তু তুমি পাবে, আমাদের জানাবে। এবং ছেলেটির মাকেও বলে রেখো, ওর মাও কিন্তু কিছু পাবে, কিছু হিন্টস পাবে। তো মেয়েটি বলেছিল ঠিক আছে দিদি, আমি জানাবো, আমি রাতে ঘুমাবো না। তখন 3:10 মতো বাজে, আমাদের কাজ চলছে। তো মেয়েটির ফোন আসে, ফোন রিসিভ করি, মেয়েটির সাথে কথা বলি। মেয়েটি বলে দিদি অদ্ভুত রকমের একটা জিনিস হয়েছে ওর বাড়িতে, ওর মা জাস্ট ফোন করে আমাকে বললো। কি হয়েছে? বলছে ওর মা আজকে, ওর কাজ তোমরা করছো, মানে এই কাজটা করছো, ওর মা জানতো, ওর মা জেগেই ছিল, কিন্তু না ওই 2:30-এর দিকে গিয়ে ওর মায়ের একটু চোখ লেগে যায়, তন্দ্রা মতো হয় না, ওই তন্দ্রা মতো লেগে যায়। হঠাৎই মিনিট 20 পরে দেখেছে, তখন মিনিট 20 বাদে, কিছুক্ষণ বাদে ওর মায়ের একটা ঝনঝন ঝনঝন করে যেন মানে পরপর অনেকগুলো আওয়াজ হলো, ওর মায়ের ঘুম ভেঙে যায়, এবং একটা পোড়া পোড়া গন্ধ পেতে শুরু করে ওর মা। ওর মা বলে কি হলো, কি পুড়ছে? তো ওরা ঘর থেকে বেরিয়ে, ওনার ছেলের রুম সবসময় লক করা থাকে, সন্ধেবেলা বা গিয়ে উনি লাইট একটা ধরিয়ে দেন, এর বাইরে আবার লক করে দেন। ছেলের ঘরে উনি বেশি যাতায়াত করেন না, পারেন না। তো ওর মা যখন আওয়াজগুলো শোনে, ভাবে কি ড্রয়িং রুম থেকে আওয়াজ আসছে, ড্রয়িং রুম ঘুরে দেখে, ওদের দোতলা ঘরে গিয়ে দেখে কোথাও কোনো কিচ্ছু নেই, সব ঠিক আছে, কিন্তু আওয়াজ কোথা থেকে এলো? এরপরে ওর রুমটা ছিল একটু অন্যদিকে, ওর মায়ের ঘরের পাশেই ছিল না। তো ওর মা ওই একটা রুমের পরে ওর রুম ছিল, ওই রুমের দিকে দেখে, যে তখন বুঝতে পারে যে এই দিক থেকে যেন স্মেলটা বেশি আসছে। ওর মা ওর ঘর খুলে ঘরে যায়,
ওর লক খুলে ওই ঘরের, গিয়ে অদ্ভুতভাবে দেখে ওর তো ফটোগ্রাফির প্রচণ্ড নেশা আছে, তো মানে ছিল ওর ঘরের প্রত্যেকটা ওয়ালে তুমি দেখতে পাবে বিভিন্ন ফটোগ্রাফির ফ্রেম বাঁধানো, তার মধ্যে কিছু ওরও ফটো রয়েছে, মানে ছিল। প্রত্যেকটা ফটো নিচে পড়ে গেছে এবং প্রত্যেকটা কাঁচ ভেঙে গেছে, প্রত্যেকটা 3টে থেকে 4টে ফটো ছিল, প্রত্যেকটা ফটো ভেঙে গেছে এবং কাঁচগুলো পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং এই আওয়াজটাই ওর মা পেয়েছে। আরও একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে তুমি যেরকম বলেছিলে যে জামা কাপড়গুলো ওর এক জায়গায় রেখে দিতে, তোমার কাজ হয়ে গেলে রিলিজ করতে, তোর মা একটা ব্যাগে করে রেখেছিল। ব্যাগটা কোনোভাবে ওদের পাশে একটা প্লাগ পয়েন্ট ছিল এবং ওখানে একটা তার কোনোভাবে কানেকশন কিছু হয়েছে, শর্ট সার্কিট হয়ে ওই ব্যাগটা থেকে না, ব্যাগটাতে পুরো আগুন লেগেছে এবং এমনভাবে আগুন যে দাউ দাউ করে লেগেছে তা না, ওই ব্যাগটা পুড়ে কয়েকটা জামার পোড়া পোড়া হয়ে না ওখান থেকে স্মেল বেরোচ্ছে। মেয়েটি বলল, দিদি এটা কেন হলো, মানে তুমি বলেছিলে অ্যাবনর্মাল কিছু হলে জানাতে, তাই আমি জানালাম। আমি ও প্রুফ করে গেল যে ওর মানে রিলিজ হয়ে গেছে, কিছু তো একটা প্রুফ দিয়ে যাবে, তাই ও নিজের ছবিটাকেই ফেলে দিয়ে ভেঙে একটা প্রুফ দিয়ে গেল যে আমি আর নেই, আমি রিলিজ, মানে আমি চলে গেলাম। ও তোমাকে আর প্রবলেম, আর তুমি ওকে নিয়ে কোনো না তো স্বপ্ন দেখবে, না তো আর তোমাকে কখনো ডাকবে, না তো আর কোনো প্রবলেম তোমার হবে বলে মেয়েটিকে একটা তাবিজ করে দিয়েছিলাম, যেটা তুমি চিরদিন তোমার সাথে রেখো, এটা প্রোটেকশন। আর আমরা বিভিন্ন রকমের মাইন্ড পিস আতর দিয়ে থাকি, ওকে বলেছিলাম প্রত্যেক দিন ঘুমের আগে এই আতরটা লাগিয়ে তুমি 15 মিনিট চুপচাপ বসে থাকবে, একটু মেডিটেশন করবে, আস্তে আস্তে দেখবে তোমার মাইন্ডে যে একটা অস্থিরতা সেটাও কেটে যাবে এবং নিজের কেরিয়ারে ফোকাস করো, আবার জব সার্চ করো, জব জয়েন করো। মেয়েটি আমাকে জানায়, ওকে জানাতে আরও একটা হেলথ অয়েল ওকে দিয়েছিলাম, যে হেলথ অয়েলটা ইউজ করো, তোমার মধ্যে যে ক্লান্তি ভাব, যে ঘুম হয় না, এই জায়গাগুলো তোমার রিমুভ হবে। মেয়েটির সাথে যোগাযোগ হয় এবং মেয়েটি আমার সাথে কন্ট্যাক্টে ছিল, ইভেন এখনও কন্ট্যাক্টে আছে। আস্তে আস্তে ও আমাকে বলে যে দিদি আর কিন্তু আমি শুনতে পাই না, 7 দিন বাদে জানায়, আবার 15 দিন, দিদি আর আমি শুনিনি। 1 মাস আমি বললাম তুমি আর শুনবে না, এবার তুমি ফুল ফোকাসে জব জয়েন করো। তো মেয়েটি পরবর্তীকালে আমাকে যেটা জানায় যে দিদি আমার বয়ফ্রেন্ডের ইচ্ছে ছিল খুব, জানো তো, ইউকেতে জব নিয়ে যাওয়ার, আমাকে নিয়ে যাবে, ও তো আমার সাথে যাচ্ছে না, আমি এবার ইউকেতে জব নিয়ে যাচ্ছি এবং বিয়েটা আমি ক্যান্সেল করে দিলাম, ওর মাকে নিয়ে আমি ইউকে শিফট করছি। তো এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব টাচি একটা, এই ঘটনাটা আমার হার্টকে খুব টাচ করেছিল যে এইরকমও ঘটে, স্পিরিট এইরকমভাবেও কিছু জানায়। আজকে আমার এই কেস স্টাডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না নিজের ফ্রেন্ডসের মধ্যে, আত্মীয়দের মধ্যে। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।